আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট। এই সবগুলো টুল হলো আমাদের ইলিস্ট্রেশন গ্রুপের টুল। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পিকচার। পিকচারে ক্লিক করে আমাদের কম্পিউটারের লোকেশন থেকে আমরা ওই পিকচারটাই নিয়ে আসতে পারবো, যেই পিকচারটা আমরা কাজ করব। যে পিকচারে কি আমরা কাজ করব, ওই আচ্ছা আচ্ছা। পিকচারটা আমরা নিয়ে আসতে পারবো। যেমন আমরা এই পিকচারটি আনলাম, দেন ইনসার্ট ক্লিক করলাম, আমার এই পিকচারটা চলে আসলো। এইখানের পিকচারের কাজটাই হলো আমার কম্পিউটারের মধ্যে নিজে যেটা ডাউনলোড করেছি, আমার মোবাইল থেকে হোক, নেট থেকে হোক, অথবা অন্য যে কোনো ডিভাইসের মাধ্যমেই হোক, আমার কম্পিউটারের মধ্যে আমি এটি কালেকশন করেছি। ওই কালেকশনকৃত ছবিগুলো, পিকচারগুলো আমার মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে আনার নিয়ম হলো পিকচার। আমি যখন পিকচারে ক্লিক করব, তখন আমার লোকেশন চাবে, আমি সেখান থেকে লোকেশন মার্ক করে দেব। অর্থাৎ আমার কোন ড্রাইভের মধ্যে আছে, কোন লোকেশনে আমার সেই পিকচারটি আছে, সেই পিকচারটি আমি এখান থেকে কি করব, মার্ক করে দেব। মার্ক করার পরে আমি যখন ইনসার্ট ক্লিক করব, তখন ওই পিকচারটি আমার মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মধ্যে চলে আসবে। আনার পরে এই ফটো নিয়ে আমরা বিভিন্ন ধরনের এডিটেড কাজ করতে পারবো। ফ্রেম দিতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, তারপরে আমাদের বর্ডার দিতে পারবো, লেআউট দিতে পারবো, 3D মোড এটাকে প্রেজেন্টেশন করতে পারবো, অনেক কিছুই করতে পারবো। এটার সাথে সাথে আমাদের আরো কিছু কাজ ছিল, যেটি গত ক্লাসে দেখানো হয় নাই। আজকের ক্লাসে এটা দেখানো হচ্ছে আরেকটি পিকচার আনার মাধ্যমে। সেটি হলো ক্লিপ আর্ট। পিকচার এবং ক্লিপ আর্ট উভয়টাই সেম। পিকচারের মাধ্যমে আমার কালেকশনকৃত ছবিগুলোকে আনতে পারবো, ক্লিপ আর্টের মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডের কালেকশনকৃত, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড যে প্রোগ্রামটি আছে, এই প্রোগ্রামের মধ্যে সিম্বলের মতো আমরা সিম্বলে গিয়ে যেমন বিভিন্ন ধরনের প্রতীকগুলো পাই, ঠিক সিম্বলে কালেকশনকৃত যতগুলো সিম্বল ছিল, প্রত্যেকটা সিম্বল আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মধ্যে আনতে পারি, ঠিক আমার এইটার মধ্যে কিছু আর্টিকেল বা আর্ট জাতীয় কিছু পিকচার আছে, যেগুলো কম্পিউটারের সকল মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মধ্যেই থাকে। ওই জায়গা থেকে যদি আমি কোনো পিকচার, ক্লিপ আর্ট আনতে চাই, তাহলে আমাকে ক্লিপ আর্ট টুলে ক্লিক করতে হবে। আমি যখন ক্লিপ আর্ট টুলে ক্লিক করব, দেন ডান পাশে একটি টাচ পেন আসবে, এটার নাম হলো টাচ পেন। এই টাচ পেন বার থেকে আমাকে ক্লিক করতে হবে গো, সার্চ ফর। আমি যখন সার্চ ফরে গোতে ক্লিক করব, তখন আমার সবগুলো ক্লিপ আর্টের পিকচার গুলো এখানে আসবে। আর যদি আমি নির্দিষ্ট কিছু পিকচার আনতে চাই, ফটোগ্রাফি ছাড়া শুধু ভিডিও, অডিও, ইলিস্ট্রেশন, অর্থাৎ এখানে মার্ক করা আছে, আমার এখানে মার্ক করা আছে অল। দেন আমি অল ক্লিক করবো। এই জন্য কখন কোন ফটোটা, কোন পিকচারটা আমার দরকার হয় ঠিক নাই, তাই আমি এখানে অল দিয়ে রাখলাম, দেন গোতে ক্লিক করলাম। আমি যখন গোতে ক্লিক করব, আমার নিচে মাইক্রোসফট ওয়ার্ডের কাছে যে সকল ফটোগুলো অটোমেটিক ভাবে থাকে, ওই সকল ফটোগুলো আমার এখানে চলে আসবে। দেন আমার এখান থেকে যে পিকচারটি আমার দরকার হবে, সেটির মধ্যে আমি ক্লিক করব। যখনই আমি ক্লিক করব, তখনই আমার মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মধ্যে এই পিকচারটি চলে আসবে কপি হয়ে। আমার এই ফটোটা আনলাম, এই ফটোর মধ্যে আমি কি কাজ করতে পারবো? এই ফটোর আমি অ্যাডজাস্টমেন্ট থেকে কালার, রিকারেকশন, রিমুভ, তারপর হচ্ছে রিসেট পিকচার, এগুলো করতে পারবো, যেগুলো আমরা কি গত ক্লাস আলোচনা করেছি। দেন আমরা পিকচারের ফ্রেম,
ফ্রেম বন্দি করতে পারবো, এটা আমরা আমাদের এখান থেকে করতে পারবো। পিকচার বর্ডার দিতে পারবো, পিকচার ইফেক্ট দিতে পারবো, পিকচার লেআউট করতে পারবো। অর্থাৎ গত ক্লাসে যা যা করতে পেরেছি সবকিছু আমরা এখান থেকে করতে পারবো। এবং পজিশন এবং র্যাপটেক্সের যে কাজগুলো ছিল সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। যেমন পজিশনের মাধ্যমে পিকচার থেকে ডানে, পিকচার থেকে বামে, পিকচার থেকে মিডলে আমরা সেট করেছি। ঠিক আমরা পজিশন থেকে, পজিশনের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো। কিসের? ক্লিপ আর্টের মধ্যেও। ক্লিপ আর্টের ফটো আর আমাদের কালেকশন কিন্তু ফটো, উভয়টার মধ্যে সমানভাবে এই অপশন গুলো ব্যবহার করি। আমি যেমন এখানে স্কোয়ার থেকে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, অর্থাৎ রফ টেক্সট থেকে আমরা স্কোয়ার দিলাম। এবার যখন আমি মুভমেন্ট করছি তখন মুভমেন্ট হচ্ছে। আবার দেখেন আমি যখন এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, অ্যাঙ্কর পয়েন্ট গুলোর মাধ্যমে যখন এইভাবে ড্রাগ করছি তখন আমার এই ফটোটা বড় ছোট হচ্ছে। এবং আমি যখন অ্যাঙ্কর পয়েন্টে যে রুটেট অপশনটি আছে সবুজ কালারে, ঠিক ওই সবুজ কালারের মধ্যে যখন আমি ধরে এভাবে রোটেট করছি তখন আমার এই ফটোটা ঘুরছে। এইভাবে আমরা আমাদের ভিডিও অফ করেন, কে ভিডিও অন করেছেন? এইভাবে আমরা আমাদের ফটো এডিটিং এর কাজগুলো করতে পারবো। আমি এখানে একটা ফটো নিলাম এবং আমি একটা পিকচারও নিলাম। যেমন আমি এটাকে রেখে দিয়েছি। এরপর আমি কন্ট্রোল বাটন, মাউস, কিবোর্ডে কন্ট্রোল বাটনটা ধরে যদি মাউস দিয়ে ড্র্যাগ করি তখন আমার এই বাসটি দুইটা বাসে কপি পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল ধরে যদি আপনি কোনো অবজেক্টকে ড্র্যাগ করেন তখন যতগুলো ধরে টান দিবেন ততগুলো আপনার কপি পেস্ট হয়ে যাবে কন্ট্রোল ধরে। দেখেন আমি এখানে অনেকগুলো বাস তৈরি করেছি। কিভাবে? অবজেক্টটিকে ধরে কিবোর্ডে কন্ট্রোল বাটন ধরে রাখলাম, মাউস দিয়ে টান দিলাম, একটা কপি পেস্ট হয়ে গেল। এখানে দেখেন আমি একটার উপর একটা রাখলাম। তো আমার এমন স্যার, হচ্ছে এটা কি বললেন? কন্ট্রোল কি করতে হবে মানে কপি কিবোর্ডের করতে গেলে? কিবোর্ডের কন্ট্রোল বাটন ধরবেন, মাউস দিয়ে ধরে টান দিলে কপি পেস্ট হয়ে যাবে। কিবোর্ডে কন্ট্রোল বাটন ধরে এই অবজেক্টটিকে ধরে টান দিবেন, কপি পেস্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? স্যার, এটা পারতাছি না বুঝতে। বুঝলাম। একটু পরে বুঝবেন। খেয়াল করেন এখানে যে আমরা তিনটা ফটো এনেছি, একটা ফটোর নিচে অবশ্যই একটা ফটো আছে, আছে কিনা? একটা ফটোর নিচে আমাদের আরেকটা ফটো আছে। ভিডিও অফ করেন, কে ভিডিও অন রেখেছেন ভিডিও অফ করেন। এরপর দেখেন কখনো কখনো এমন হতে পারে আমার এই পিকচার থেকে নিচে, মিডল পিকচার থেকে একটু উপরের দিকে আনতে, অথবা আমার এই যে বাম পাশে যে পিকচারটি আছে সেটিকে নিচে দিতে, তার উপরে এটি, তার উপরে এটি, এইভাবে সেট করতে। অর্থাৎ একটার নিচে আরেকটাকে নিয়ে যাওয়া, একটার উপরে আরেকটাকে উঠানো, এইটা হলো আমার ব্রিং টু ফরওয়ার্ড এবং সেন্ড টু ব্যাকওয়ার্ড কমান্ডের কাজ। অর্থাৎ একটার মাধ্যমে আপনি নিচের দিকে নিয়ে যেতে পারবেন, আরেকটি কমান্ডের মাধ্যমে উপরের দিকে উঠাতে পারবেন। একই জায়গার মধ্যে এক স্টেপ করে নিচের দিকে নামাইতে পারবেন, এক স্টেপ করে উপর দিকে উঠাতে পারবেন। যেমন রশির দুইটা মাথা, রশির, কথা বলেন, আমার সাথে কথা বলতে হবে। রশির কয়টা মাথা? দুইটা মাথা। দুইটা মাথা। দুইটা মাত্র। এই দুইটা মাথা যদি আমি একটা রডের উপর দিয়ে ফেলি তাহলে ওই রডের উপর দিয়ে দুইটা সাইডে দুইটা দুইটা মাথা থাকবে কিনা? জি। জি। এখন দেখেন ওই দুইটা মাথা যদি, দুইটা মাথার অপশন হলো এতটুকু, অর্থাৎ দুইটার দূরত্ব হলো এতটুকু যে উপর থেকে নিচের দিকে ফেললে একটা মাথা উপরের দিকে থাকবে, একটা মাথা নিচের দিকে থাকবে।
মানে রশিটা এতটা শর্ট। তো একটা মাথাকে উপরের দিকে উঠাইতে হলে আরেকটা মাথা নিচের দিকে নামাতে হলে ওই মাথাটাকে যদি কোনো কিছু ভারী কিছু দিয়ে দেন তাহলে ওই মাথাটা নিচের দিকে নেমে যাবে, আবার আরেকটা মাথা কিন্তু উপর দিকে উঠে যাবে, তাই না? জি জি স্যার। আপনার এই কমান্ডটার কাজটা হলো রশির মতো, শর্ট রশির মতো। যেমন কি শর্ট রশি? যেমন আমার এই পিকচার আছে এখানে কয়টা? তিনটা। কয়টা পিকচার আছে? তিনটা পিকচার আছে। বলেন কয়টা পিকচার আছে? তিনটা তিনটা। পিকচার। তিনটা পিকচার। তো আমি চাচ্ছি যে আমার এইটার নিচে কিন্তু এইটা আছে, এইটার নিচে কিন্তু এইটা আছে। জি যখন আমি এটাকে এদিকে নিয়ে যাচ্ছি তখন কিন্তু এটা ভিতরে চলে যাচ্ছে, তাই না? জি ভিতর দিকে জি 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 স্যার। চলে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে এই পিকচারটিকে এটার উপরে নিয়ে আসতে, এই পিকচারটিকে এটার উপরে নিয়ে আসতে। এর মধ্যে যদি আমার আরো অনেকগুলো বাস থাকেও, সবার নিচের বাসটাকে সবার উপরের দিকে উঠাইতে অথবা সবার উপরের বাসটাকে সবার নিচের দিকে নিয়ে যেতে আমাকে ব্রেন টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড ক্লিক করতে হবে। সেন্ড ব্যাকওয়ার্ড যদি আপনি ক্লিক করেন তাহলে একটা লাফ দিয়ে সবার নিচে চলে যাবে। সেন্ড ব্যাকওয়ার্ড একটা লাফ দিয়ে সবার নিচে চলে যাবে। আমি আপনাদেরকে হয়তো বাসের মাধ্যমে বুঝতে পারছেন না, আমি আরেকটা পিকচার দিয়ে আপনাদেরকে দেখাই। এই একটা পিকচার নিলাম, দেন আমি আরেকটা পিকচার নিলাম। এইখানে আমি তিনটা গাড়ি নিয়েছি। সিলেক্ট থেকে আমি স্কোয়ার ক্লিক করলাম অথবা বিএনটি টক্স যে কোনো একটা ক্লিক করলাম, এবং এইটার মধ্যে বাসের মধ্যে সেম ড্রাফট টেক্সট থেকে স্কোয়ার ক্লিক করলাম। তাহলে কি হবে? যে কোনো জায়গায় অনায়াসে আমি কি করতে পারবো? মুভমেন্ট করতে পারবো। এখন দেখেন আমার এই বাসটা, এই বাস গাড়িটা খেয়াল করেন, আমি এইটাকেও উপরে উঠালাম, এটাকে উপরে উঠালাম। এখন দেখেন আমার কোন গাড়িটার নিচে কোন গাড়িটা আছে। অ্যাম্বুলেন্সের নিচে আমার কি রেকর্ডটা আছে, তাই না? জি এইটার নিচে আমার বাস গাড়িটা আছে, তাই তো? বাপরে। জি। জি তাহলে বাস গাড়িটা সবার নিচে, এটাকে সবার উপরে টপে নিয়ে আসতে হবে একটা লাফ দিয়ে। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, ব্রেন টু ফরওয়ার্ড ক্লিক। ব্রেন টু ফরওয়ার্ড ক্লিক করলে এক লাফ দিয়ে সবার উপরে চলে আসবে। কোথায়? সবার উপরে বসে। অ্যাম্বুলেন্সের উপরে। ব্রেন টু, সরি, ব্রেন টু ফরওয়ার্ড না, ব্রেন টু ফ্রন্ট। ব্রেন টু ফ্রন্টে ক্লিক করলে কি সবার উপরে চলে আসে। উপরে চলে আসবে। আবার যদি আমি সেন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করি তখন সবার নিচে নিচে চলে আসে। না, বরং নিচে যাবে। সেন্ড টু ব্যাক ক্লিক করলে সবার নিচে যাবে। জি সেন্ড টু ব্যাক এবং প্রিন্ট টু ফ্রন্ট, ফ্রন্ট ফ্রন্ট। উপরে আর সেন্ড টু ব্যাক এর মাধ্যমে সবার নিচে। তাহলে এই পয়েন্ট নিচে গুলো যাবে। কোথায় পাচ্ছি? ড্রপ ডাউনে। কোথায়? ড্রপ ড্রপ ডাউনে। ড্রপ ডাউন। এর মধ্যে ক্লিক করলে পয়েন্ট গুলো আসতেছে, তাই না? জি জি। এখন আসেন আমার এই অ্যাম্বুলেন্সটাকে আমি শুধুমাত্র এই এই যে রোলারটা আছে এটার নিচে নিয়ে যেতে চাই, সবার নিচে না। অথবা এই বাসটাকে রোলারের উপরে আনতে চাই, তাহলে আমাকে ক্লিক করতে হবে ব্রিং ফরওয়ার্ড, একটা স্টেপ। আবার ক্লিক করলে আরেকটা স্টেপ। মানে এক ধাপ এক ধাপ, যেটাকে আমরা সিঁড়ি বলি। কি বলি? সিঁড়ি ফ্রি। বেয়ে বেয়ে সিঁড়ি। উপরে ওঠা, সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে নামা। এইটাই হলো আমার ব্রেন টু ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ডের কাজ। একই দুইটা কমান্ডের মধ্যে চারটা কমান্ড মূলত। একটা হলো এক স্টেপ লাফ দিয়ে উপরের দিকে চলে যাবে, আরেকটা হলো লাফ দিয়ে নিচের দিকে নেমে যাবে, আরেকটা হলো এক ধাপ করে সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠবে, সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে। যাবে। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন দেখতে পারবেন এগুলো। কিভাবে বুঝবেন? একাধিক পিকচার এখানে রাখবেন একটার পর একটা, তখন আপনি বুঝতে পারবেন আসলে এটা কেমন হচ্ছে। আমি যদি এই মুহূর্তে ব্রেন টু ফ্রন্টে ক্লিক করি অ্যাম্বুলেন্সটা সবার উপরে চলে আসবে। আবার যদি আমি সেন্ড টু ব্যাক ক্লিক করি তো সবার নিচে চলে যাবে। আবার যদি আমি এক স্টেপ ক্লিক করি তখন এক স্টেপ উপরে উঠবে, আবার আরেক স্টেপ ক্লিক করলে আরেক স্টেপ উপরে দিকে উঠবে। ক্লিয়ার? ক্লিয়ার? জি ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এবার আসেন জি সিলেকশন। clear।
এই সিলেকশন প্যানেলের মধ্যে আমার এখানে অবজেক্ট কয়টা আছে? 3টা। সিলেকশন যে প্যানটা আছে এটা আমার object কয়টা আছে? একটা আছে। কয়েকটা। আমার এখানে একটা অবজেক্ট, এগুলো সব অবজেক্ট বললাম না আপনাদের? এখানে অবজেক্ট কি একটা? সবগুলা তিনটা তিনটা 3টা। তিনটা আছে এখানে। তিনটা। কয়টা? তিনটা। 3টা। অনেক সময় কাজ করার জন্য এগুলোকে হাইড করতে হয়। কি করতে হয়? হাইড Hide করতে করতে হবে। হয়। তো delete যেমন করতে আমার হবে। এখানে তিনটা আছে, এই তিনটার মধ্যে থেকে কোনো একটা আমি হাইড করতে চাই, তখন আমাকে যেখানে যে আই ড্রপারটা আছে এটাতে আমাকে মার্ক করতে হবে। তখন দেখবেন যে স্ক্রিন থেকে এটা চলে গেছে। আছে? নাই। না স্যার। আবার যদি দ্বিতীয়টা ক্লিক করি দ্বিতীয়টা চলে গেল, তৃতীয়টা ক্লিক করি তৃতীয়টা চলে গেল। কিন্তু এখানে পিকচারটা আছে, পিকচারটা এখানে আছে, আছে। কিন্তু আছে কিন্তু আমার হাইড করে রেখেছি এই জন্য যে আমার এইখানের মধ্যে কাজটা আপাতত দরকার নেই, আপাতত উপস্থাপন করার দরকার নেই। নেই। নাই। যখন দরকার হবে তখন দিব, যখন দরকার হবে না তখন হবে না। যেমন দেখা গেছে আমার হাইড হয়তো করবে। যে ভাই পিকচারটা রাখুন তো, রাখছি। আবার হয়তো কাস্টমার আপনাকে বলবে ভাই পিকচার উঠে তো, উঠাইলেন। মানে কাস্টমার দেখতে চাই এইটা পিকচারটা দিলে কেমন ফোকাসটা হয়, পিকচারটা উঠিয়ে দিলে কেমন ফোকাসটা হয়। তা আপনি যে একবার কাইটা আবার বসাইতে পারবেন না বারবার, আপনার কাছে বিরক্ত লাগবে। বা অনেকগুলো পিকচার আপনি কাট করতে পারবেন না, কারণ আপনার কাট কপি তো আপনার কাছে একটা থাকবে। সর্বশেষের কাট কপি কয়টা থাকবে আপনার হাতে? একটা। আপনি একটা। একাধিক একাধিক তো কাট করে রাখতে পারবেন না, যে সিরিয়াল করে করে করলেন, সিরিয়াল করে করে পেস্ট করলেন, তাই না? এই ক্ষেত্রে আপনি কাজগুলো এইখান থেকে অবজেক্ট গুলোকে আপনি এইভাবে মার্ক করতে পারবেন, আবার হাইড করতে পারবেন। এগুলো সবকিছু গ্রাফিক্স এর কাজ। কিসের কাজ? গ্রাফিক্স এর। গ্রাফিক্স। কাজ। আমি আপনাদেরকে বলেছি যে এই কাজগুলো গ্রাফিক্স এর, এগুলো আমরা কি মাইক্রোসফট ওয়ার্ড থেকে কিছু কিছু কাজগুলো আমরা করতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এরপর আসেন অ্যালাইন। অ্যালাইন হলো, যেমন আমার এগুলো উপরের দিকে আমি অ্যালাইন করতে চাই। আপনার পিকচারের ক্ষেত্রে দেখা গেছে এক একটা এক জায়গা আছে, অনেক সময় দেখা গেছে উপরের সাইড, ডান পাশের সাইড, বাম পাশের সাইড, নিচের সাইড, এগুলোকে কি করতে হয়? অ্যালাইন করতে হয়। অ্যালাইন। অ্যালাইন মানে হলো কাতার সোজা করা। কি? কাতার কালো সোজা করা। করা, কাটা বলি না, সোজা তার করা। সোজা করা। বলি কিনা? এই লাইনে দাঁড়াও। লাইনে দাঁড়াও মানে পালট দাঁড়ানো নাকি অ্যালাইন। সিরিয়াল ভাবে দাঁড়ানো? কিভাবে সিরিয়াল ভাবে। দাঁড়ানো? সিরিয়াল। সিরিয়াল ভাবে দাঁড়ানো। তো ঠিক এই অ্যালাইনমেন্টের কাজই হলো সিরিয়াল। আপনি সিলেক্ট করলেন এইটা, আপনি শিফট বাটন ধরে সিলেক্ট করলেন এইটা, আপনি শিফট বাটন ধরে সিলেক্ট করলেন এইটা। খেয়াল করেন, শিফট বাটন ধরে প্রথমে একটা ক্লিক করবেন, বাকি যদি আপনি ক্লিক করেন তখন কিন্তু আগেরটা কি হয়ে যাবে? আনসিলেক্ট হয়ে যাবে, তাই না? কি বলেন? জি জি। আপনি যদি একটা সিলেক্ট করার পরে আরেকটাতে ক্লিক করেন তখন তো পূর্বেরটা কি হয়ে যাবে? আনসিলেক্ট হয়ে যাবে। এখন যেটার মধ্যে ক্লিক করেছেন সেটা সিলেক্ট হবে, কিন্তু আপনি চাচ্ছেন তো তিনোটা সিলেক্ট। তিনোটা যদি আপনি জি সিলেক্ট না করেন তাহলে অ্যালাইন মিলাবেন কিভাবে? জি। অ্যালাইনটা তো মিলাইতে হবে, রেঞ্জ করতে হবে। রেঞ্জটা করতে হলে আপনাকে সিলেক্ট করতে হবে, কম্পিউটারকে বুঝাইতে হলে সিলেক্ট করতে হবে। এর জন্য আমাকে সিলেক্ট করতে হবে প্রথমে একটা, শিফট বাটন ধরে আরেকটাতে ক্লিক করব, এবং শিফট বাটন ধরা অবস্থা আরেকটাতে ক্লিক করব। তাহলে কি হবে? একাধিক অবজেক্ট তিনটা সিলেক্ট হবে। এভাবে মার্ক করতে পারবো। একাধিক অবজেক্ট এভাবে কি করতে পারবো? মার্ক করতে করতে পারবে। পারবো। দেন আসেন অ্যালাইনমেন্টে যান। অ্যালাইনমেন্টের মধ্যে দেখবেন যে আপনি সোজা হও, সোজা হলে ডাইনে দাঁড়াও, বামে দাঁড়াও, পেছনে দাঁড়াও, মানে হলো আপনাকে কয়েকজন দিয়ে আপনি কি করছেন? সিরিয়াল করছেন তাদেরকে। এই ডান দিকে সিরিয়াল হও, বাম দিকে সিরিয়াল হও, পেছনের দিকে সিরিয়াল হও, সামনের দিকে সিরিয়াল হও, বলি না? বলি কিনা? এই সোজা মাঝ বরাবর সিরিয়াল হও। এই সিরিয়াল গুলো হলো আমার অ্যালাইন। অ্যালাইন লেফটে যদি ক্লিক করেন তাহলে বাম পাশে সিরিয়াল হবে। তো এখন দেখেন এই সিরিয়াল যদি বাম পাশে হয় সিরিয়াল, তাহলে সব একটার উপর একটা আসবে কিনা? একটার উপর একটা। বাম দিকে আমরা যদি এই মুহূর্তে লেফটে ক্লিক করি সবগুলো কিন্তু বাম পাশে সিরিয়াল হবে, ফলে বাম দিকে টান দিয়ে চলে আসবে।
তাহলে বাম দিকে টান দিয়ে চলে আসার কারণে আমার একটার উপর একটা পিকচার হয়ে যাবে, তাই না? তাহলে আমি এই উপরের নিচে যেগুলো আছে মানে পাশাপাশি যে পিকচার গুলো আছে এগুলোকে যদি আমাকে অ্যালাইনমেন্ট করতে হয় তাহলে আমাকে হয়তো তিনটা স্টেপে করতে হবে। কয়টা স্টেপ? একটা স্টেপ হলো অ্যালাইন সেন্টার। আচ্ছা, এই উপরে তিনটা নিচে তিনটা আছে, খেয়াল করেন। উপরে তিনটা নিচে তিনটা, আমি যদি এই মুহূর্তে ইয়ে করতে চাই, উপরের দিকে সিরিয়াল করতে চাই, তাহলে আমাকে ক্লিক করতে হবে অ্যালাইন টপ। তাহলে উপরের দিকে দেখেন সিরিয়াল হয়ে গেছে। পিকচার ছোট বড় হইতে পারে কিন্তু একটা সাইড মিডল থাকবে, মানে রেঞ্জের মধ্যে থাকবে। খেয়াল করেছেন কিনা উপরের সাইডটা সম্পূর্ণ সমান, নিচের সাইডটা জি কিন্তু জি ছোট বড়। কি জন্য? জি কারণ আমার পিকচারটা ছোট অ্যালাইন বড়। টপ। আর যদি অ্যালাইন মিডল ক্লিক করি তখন উপর আর নিচের দিকে না, বরং মিডল পর্যায়ে সেন্টার রাখবে। আর যদি আমি অ্যালাইনমেন্ট থেকে যদি আমি অ্যালাইন বটম ক্লিক করি তখন আমার নিচের সাইডটা রেঞ্জ হবে। তাহলে পাশাপাশি ভাবে যদি আমার ফটো থাকে সেই ক্ষেত্রে আমার অ্যালাইন কয়টা ব্যবহার হবে? তিনটা। বলেন, অ্যালাইন কয়টা ব্যবহার হবে? অ্যালাইন তিনটা। টপ উপরের দিকে সিরিয়াল, অ্যালাইন মিডল মিডল পর্যায়ে সিরিয়াল, অ্যালাইন বটম কি বটম নিচের দিকে। নিচের নিচের দিকে দিকে সিরিয়াল। এই তিনটা স্টেপ আমরা করতে পারবো, তাই তো? জি এবার আরেকটা দেখেন, ডিস্ট্রিবিউট হরিজন্টাল। ডিস্ট্রিবিউট বলেন হরিজন্টাল। হরিজন্টাল, অর্থাৎ আমার এই যে দুইটার মাঝে যে পরিমাণ গ্যাপ আছে সেই গ্যাপটাও যাতে কি হয় বলেন, সমান সমান হয়। হয়। সমান হয়। এখানে গ্যাপটা বেশি আর এখানে গ্যাপটা কম। কম। দুই দুই ফটোর মিডলে গ্যাপটা কম কিনা? জি জি আমি কম। যখন ডিস্ট্রিবিউট হরিজন্টাল ক্লিক করলাম তখন দেখেন এইখানে যে পরিমাণ গ্যাপ এইখানে একই পরিমাণ গ্যাপ। তাহলে কয়টা ব্যবহার করতে পারলাম পাশাপাশি ফটোর ক্ষেত্রে? চারটা। হ্যাঁ, চারটা। এইবার আসেন আমি ফটোগুলোকে উপরে নিচে করে নিই। এটার নিচে এটা রাখলাম, এটার নিচে এটাকে রাখলাম। ওকে, খেয়াল করেন আমি একটাকে সিলেক্ট করার পরে শিফট বাটন ধরা অবস্থায় বাকিটা ক্লিক করে সিলেক্ট করলাম। এবার ফরম্যাট থেকে আমি যখন অ্যালাইনমেন্টে যাব সেখানে গিয়ে আমি ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল করতে পারি, তখন ভার্টিক্যাল ভাবে আমার এটা ডিস্ট্রিবিউটটা হবে। নেক্সট আসেন অ্যালাইনমেন্ট থেকে যদি আমি অ্যালাইন লেফটে ক্লিক করি তখন বাম পাশে রেঞ্জ হবে। অ্যালাইনমেন্ট থেকে যদি আমি রাইট ক্লিক করি তখন ডান পাশে রেঞ্জ হবে। অ্যালাইনমেন্ট থেকে যদি আমি সেন্টারে ক্লিক করি তখন মিডল পর্যায়ে। তাহলে এইখান থেকেও আমি চারটা কাজ করতে পারলাম। কয়টা কাজ? একটা গাছ। চারটা। এবার দেখেন আমি আরো দুইটা এই যে অ্যালাইনমেন্ট গুলো করি, আমি যে অ্যালাইনমেন্ট গুলো করলাম সেই অ্যালাইনমেন্ট গুলো কিন্তু সিলেকশন অপশন। অ্যালাইন সিলেক্টেড অবজেক্ট, অ্যালাইন সিলেক্টেড সিলেক্টেড অবজেক্ট। অবজেক্ট, অর্থাৎ যে সকল অবজেক্ট গুলো সিলেক্ট করা হয়েছে ঠিক ওগুলোর মধ্যে আমার অ্যালাইনটা হবে। আর যদি আমি এখান থেকে মার্ক করি অ্যালাইন মার্জিন তখন কিন্তু আমার এই পেজের যে মার্জিনটা আছে সেই মার্জিন অনুযায়ী আমার অ্যালাইন। এই মুহূর্তে যদি আমি এখন ব্যবহার করি অ্যালাইন লেফট তখন আমার ঠিক মার্জিন আছে, এই দেখেন মার্জিন আগেরটা কিন্তু আমার এখানে ছিল, দেখেছেন মার্জিন ক্রস করে ফেলেছে, দেখেছেন এই যে মার্জিনটা, খেয়াল করেন জি জি আমার জি মার্জিনটা মার্জিন ক্রস। আর যখন আমি অ্যালাইনটা কোন ভাবে অ্যালাইনটা করব, এখন আমার আছে মার্জিন ভিত্তিক, আমি মার্জিন ভিত্তিক কি করব এটাকে অ্যালাইন করব, তখন আমার এটা কি হবে অ্যালাইন লেফটে ক্লিক করলাম ঠিক মার্জিন। আমি যদি এই মুহূর্তে অ্যালাইন রাইটে ক্লিক করি তখন ডান পাশে চলে আসবে। কিছুক্ষণ আগে আমি অ্যালাইন রাইটে যখন ক্লিক করেছি ঠিক এই জায়গার মধ্যে আমার ডান পাশে সিরিয়াল ছিল, তাই তো? জি। এইসব ক্লাসগুলো যারা করবেন না তারা পস্তাবেন। কত পার্সেন্ট পস্তাবেন বলেন দেখি? 70%। আজকের 70% অনুপস্থিত, 70% এইসবগুলো ইয়ে করে না। কেননা আপনাকে অ্যালাইন বলবে শুধু এতটুকু, কিন্তু অ্যালাইন যে কত রকমের হয় এটা কিন্তু আপনাকে বলবে না। খেয়াল করেন
তাহলে আমি অ্যালাইনটা করতে পারবো তিনটা মাধ্যমে বা তিনটা নিয়মে: অ্যালাইন সিলেক্টেড অবজেক্ট, অ্যালাইন টু মার্জিন, অ্যালাইন টু পেজ। আমি পেজ ভিত্তিক অ্যালাইন করতে পারবো। আমি যখন অ্যালাইন পেজে ক্লিক করলাম, দেন ক্লিক করলাম লেফট, তখন ঠিক আমার এই পেজের বরাবর থেকে অ্যালাইন হয়েছে। আবার দেখেন, আমি যখন অ্যালাইনটে মার্জিনে ক্লিক করব, দেন আমি অ্যালাইন লেফটে ক্লিক করব, তখন ঠিক আমার মার্জিন বরাবর হয়েছে। আবার যখন আমি এটাকে টান দিলাম, এই মুহূর্তে যদি আমি অ্যালাইন অপশনের মধ্যে দিয়ে রাখি সিলেক্টেড, ঠিক এই জায়গার মধ্যে আমার অ্যালাইন হবে। যেমন আমি এখন দিয়ে রাখলাম রাইট, ফলে কিন্তু আমার মার্জিনের যায় নাই, পেজেও যায় নাই, ঠিক যে জায়গা ছিল ওই জায়গার মধ্যেই ডান পাশে সিরিয়াল হয়ে গেছে। এগুলো হলো আমার অ্যালাইনমেন্টের কাজ। কথা বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। জি স্যার। এরপর আসেন গ্রুপ। গ্রুপ মানে হলো ঐক্যবদ্ধ। 4 দলীয় জোট, 14 দলীয় জোট, 20 দলীয় জোট, এগুলোকে গ্রুপ বলে। কি বলে? গ্রুপ। গ্রুপ বলে স্যার। 20 দলীয় গ্রুপ বলে না? জি স্যার। হ্যাঁ, এটা হলো গ্রুপ। কি গ্রুপ? আপনি যাদেরকে যাদেরকে মার্ক করবেন তাদেরকে মিলে একটা ঐক্য গঠন করবেন। কেন ঐক্য গঠন করবেন? আপনার প্রয়োজনের তাগিদে, তাই না? জি জি। আপনার প্রয়োজন হলো এই যে 4টা অ্যালাইনমেন্ট আপনি এখানে তৈরি করেছেন, এটা যাতে নড়চড় না হয়। এটা যাতে কি না হয়? নড়চড় নরসিংহ না হয়। না হয়, এই জায়গার মধ্যে থাকে। তাহলে আপনাকে এই জায়গার মধ্যে যদি এটাকে হয়, আপনাকে এটা পিকচার মুভমেন্ট করার দরকার হতে পারে। যখন আপনি টান দিবেন তখন কিন্তু একটা যাবে। কয়টা যাবে? একটা যাবে। কি জন্য একটা যাবে? এরা এখনো ঐক্যবদ্ধ হয় নাই। হয় না। জি। এরা এখনো কি হয় নাই? ঐক্যবদ্ধ হয় নাই। ঐক্যবদ্ধ সকলে স্বতন্ত্র দলে আছে। সকলে স্বতন্ত্র দলে দলে আছে। আছে। এই জন্য ঐক্য হয় নাই, তাই না? জি এবার আসেন, আপনি এখানে দেখেন, যদি সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করলেন, এটাকে সিলেক্ট করলেন, এটাকে সিলেক্ট করলেন, এবারে যদি আপনি গ্রুপে যান, এখন কিন্তু পুরোটা ঐক্যজোট। এখন কিন্তু আর আলাদা আলাদা বক্স দেখাচ্ছে না, দেখাচ্ছে? জি না। যেমন একদম। দেখেন, এটা কিন্তু আলাদা আলাদা বক্স, সবগুলো আলাদা আলাদা বক্স। যখনই আপনি গ্রুপ করে ফেলবেন, তখন কি বলবে? বিএনপি একসাথে দল, হয়ে আওয়ামী যাবে। লীগ জোট, তাই না? তখন জি দল সবার একটা, তখন দল সবার কি বলেন? দল সকল কি একটাই। এই একটা। জন্য একটাই। সবাই দেখবেন যে এই আপনার এই জাকের পার্টি বলেন, এই পার্টি বলেন, সেই পার্টি বলেন, সবাই বলবে যে আমরা আওয়ামী লীগ। কারণ বড় দল তাদেরকে গ্রুপ করে ফেলেছে। ঠিক আমার এই জায়গার মধ্যে এখন যদি আমি টান দিই, তখন গ্রুপ ভিত্তিক যাবে। দোষ পড়লে একজনের উপর, বিপদ আসলেও সবার উপর, নাকি? যাকে ধরে টান দিবেন সেই সবাই মিলে একসাথে আসবে। এই, কি বললি? আমরা সবাই মিলে তার সাথে আছি। এই গ্রুপের মূল্যায়নটা কি? এটাই। রাইট বাটন ক্লিক করবেন, আপনি গ্রুপে যাবেন। আনগ্রুপ ক্লিক করলে এটি আবার কি হয়ে যাবে? ঐক্যজোট ভেঙে যাবে। ঐক্যজোট ভেঙে 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 যাবে। যাবে। ইংরেজি জানে। এইটা হলো আমার গ্রুপের কাজ। গ্রুপ করা, আনগ্রুপ করা, অর্থাৎ ঐক্যবদ্ধ করা এবং ঐক্যবদ্ধ কি করা, জোট ভেঙে দেওয়া, এগুলো হলো গ্রুপ আনগ্রুপের কাজ। জোট ভেঙে খান খান হয়ে যাওয়া। এবার আসেন রোটেট, ঘোরানো, যেটা আমরা যে এখান দিয়ে ধরে ঘোরাই। এটা ঘোরাই, দেখেন ঘোরাই না? জি এই ঘোরানোটা আপনি কমান্ডের মাধ্যমে ঘোরাইতে পারবেন। ঘুমিয়ে যাবে, ঘুমাবে না এখন, ঠিক আছে? সেটা ঘুমিয়ে যেতে করতে না লেগে। এই রুটেটটা আপনি যদি রোটেট রাইট ক্লিক করেন, তখন দেখতে পাচ্ছেন ঠিক একদম পুরো ডান পাশে রোটেট হয়ে গেছে। আর রোটেট যদি লেফটে ক্লিক করেন, ঠিক বাম পাশে হয়ে গেছে। ফ্লিপ ভার্টিক্যাল যদি ক্লিক করেন, উপরে মাথাটা নিচের দিকে নেমে গেছে। ফ্লিপ হরিজন্টাল যদি ক্লিক করেন, একদম পুরো এক সাইডটা আরেক সাইডে চলে গেছে।
এগুলো হলো রোটেট, ঘোরানো। অনেক সময় দেখা গেছে আমার এই এই মাথাটা, আপনার ক্লায়েন্ট আপনাকে বললো, এই মিয়া বাস থেকে উল্টা যেতেছে, বাস তো যাবে আপনার ঢাকার দিকে যাইতেছে তো নারায়ণগঞ্জের দিকে, বলবে কিনা? আমার কথা জি, কি? বলতে পারে। আপনি একটা বলতে লেখা বলতে দিলেন, পারে। আপনি একটা লেখা দিলেন, সেই লেখাটার মধ্যে দিলেন নারায়ণগঞ্জ টু ঢাকা, কিন্তু বাসের পিকচারটা দেখালেন ঢাকা থেকে নারায়ণগঞ্জ। খাপ খাইলো? না, জি তা আপনি দেওয়া- এখন তো আপনি তো জানেন না এটা ঘুরাইতে, আপনি এতটুকু জানেন এখান থেকে এটা ঘুরাবে। এখন যদি এটাকে বাসে যদি ওই মাথাটাকে দিয়ে নিয়ে যান, তো বাস তো মাসাল্লাহ মনে হবে যে কিসের উপর দিয়ে, আকাশের উপর দিয়ে বিমানের মতো যাচ্ছে, অথবা আসমান দিয়ে চলে গেছে। নৌকাতে উল্টা চলতেছি। ভেসে যাচ্ছে, তাই না? আপনি তো ওইটাকে ঘুরাইতে পারেন ঠিকই, কিন্তু এইটার একদম পুরা চিত্রটাকে, মানে ডান পাশের মাথাটাকে পিছনের দিকে নিয়ে যাওয়া, মুখের সাইডটাকে পিছনের দিকে নিয়ে যাওয়া, এটা আপনার পক্ষে সম্ভব না। এইটার মূলত কাজ হলো আপনার কিসের কাজ? ক্লিপের কাজ। ভার্টিক্যাল ক্লিক করলে উপর নিচ, হরিজন্টাল ক্লিক করলে লেফট রাইট। তাহলে দেখেন আমি যখন লেফট রাইটে ক্লিক করেছি, এই মাথাটা ডান দিকে ছিল, এখন বাম দিকে চলে আসছে, তাই না? ঠিক এই জি, জায়গার মধ্যে আমার এই বাসটা কোন দিকে আছে? বাম দিকে, এখন যদি আমি হরিজন্টাল ক্লিক করি তখন কোন দিকে যাবে? ডান দিকে, ডান দিকে। আগেরটা খেয়াল কর, আগেরটা ছিল কি? উপর, বাম দিকে। আর যখন বাম আমি দিকে, করলাম হরিজন্টাল, তখন যাবে কোন দিকে? এগুলো ডান আপনি দিকে। কিভাবে কি করতে পারবেন, ঘুরাইতে পারবেন। আবার দেখেন এটাকে ধরেন, ক্লিক করলেন, রোটেট করলেন, দেখেন কি হচ্ছে, ডান দিকে ছিল এখন বাম দিকে যাচ্ছে। এটা হলো আমার রোটেটের কাজ। রোটেটের দুইটা স্টেপ আছে, হলো ডিগ্রিতে ঘোরানো, আর দুইটা স্টেপ আছে ফ্লিপে ঘোরানো। ভার্টিক্যাল উপর নিচে, মাথা উপরের মাথা নিচের দিকে নেওয়া, নিচের মাথা উপর দিকে নেওয়া, ডাইনের মাথা বামের দিকে নেওয়া, বামের মাথা ডান দিকে নেওয়া। এটা হলো কিসের কাজ? ফ্লিপের কাজ। কাজ। এবার আসেন ক্রপ। ক্রপের মধ্যে আপনি যদি ক্রপ ক্লিক করেন, তখন দেখবেন যে ক্রপের একটা অপশন আসবে। এখানে ক্রপটা হলো হাইড করা, কি করা। আবার চাইলে এটাকে ব্যাক নিয়ে আসা যায়। যেমন আমি এই জায়গা থেকে ধরে শুধু এতটুকু পরিমাণ ক্রপ করে দিলাম, কেননা এই জায়গাটা অনেক লম্বা, আমি শুধুমাত্র অল্প একটু রাখলাম। এখন দেখেন ঠিক আমার অল্প একটু আছে, আচ্ছা কি? এভাবে বাসের অপশনটাকে ক্রপ করলাম, ক্রপ করে ঠিক আমি উপরে এই পর্যন্ত মাথাটা নিলাম, উপর থেকে আমি নিচের দিকে নিলাম, শুধু আমার এতটুকু পরিমাণ। কাটিং হলো। ঠিক আছে। আবার যদি আপনি ফিরে আনতে চান, আবার ঠিক ওইভাবে টান দিবেন, দেখবেন যে চলে আসবে। এটা হলো আপনার অ্যাঙ্কর পয়েন্ট ভিত্তিক, যেমন ছোট বড় করি এভাবে কাটাকাটি করি। আর যদি আমরা ক্রপ টু শেপ, মানে আমার এই পিকচারটা একটা শেপের মধ্যে নিয়ে যাব। কিসের মধ্যে? শেপের মধ্যে। সেরকম। শেপের মধ্যে, যেমন আমরা পিকচারের ক্ষেত্রে দেখেছিলাম, পিকচারটাকে একটা নির্দিষ্ট শেপের মধ্যে নিয়ে যাওয়া। ঠিক আমি চাইলে আমার ফটো এইটাকেও কি করতে পারবো, ফটোকে বা পিকচার গুলোকে আমি নিয়ে যেতে পারবো। যেমন আমি এটাকে নিয়ে যেতে চাই অ্যারো বাটনে। কিসে বাটনে? অ্যারো বাটন। আর যেমন আমি লেফট অ্যারোতে ক্লিক করলাম, তখন দেখতে পাচ্ছেন আমার লেফট অ্যারো শেপ, লেফট রাইট অ্যারো ক্লিক করলাম, তখন দেখেন যে এটা বাসটা যাচ্ছে বাম দিকে। এইভাবেও চাইলে আমরা আমাদের নির্দিষ্ট এই শেপটার আকৃতিটা যেমন হবে, আমার পিকচারটার আকৃতিটাও ঠিক তেমন মাস্ক, এটাকে মাস্কিং বলে। বলে গ্রাফিক্স এর ক্ষেত্রে এটাকে বলেন, গ্রাফিক্স এর ক্ষেত্রে এটাকে কি বলে? মাস্কিং, আপনার মনে ইন্টারেস্টেড। মাস্কিং বলে। জি। শব্দগুলো নতুন স্যার। অ্যাসপেক্ট রেডিও, এইটাও আমার একটা পার্সেন্টেজ আকার, এটাকে পোর্ট্রেট বা স্কোয়ার সিস্টেমে বা ল্যান্ডস্কেপ সিস্টেমে এটাকে তৈরি করে। আর ফিল ক্রপের মতো, মানে ফিল ভিত্তিক এটাকে ইয়ে করবে, আপনার মার্ক করবে। মানে আমি এটাকে ডান পাশে এই অংশটা শুধু এটুকু ইয়ে করতে চাইছি, এটুকু অংশ দেখাবে ফিল ভিত্তিক। এটাকে মাল্টিপল মাস্কিং বলে। যারা গ্রাফিক্স এ কাজ শিখবেন তারা এগুলো দেখবেন যে নামগুলো কমন আসে। মাস্কিং, মাল্টিপল মাস্কিং, অর্থাৎ একটার ভিতরে আর একাধিক ইয়ে করা।
আবার যদি এটাকে ছোট বড় করতে চান, ছোট বড়টা আপনি এখান থেকে করতে পারেন। এখন দেখেন, আপনি একটা ফটো আনলেন, সেই ফটো কিংবা ক্লিপ আর্ট আনলেন, সেই ক্লিপ আর্টের ফটো আপনি এইখানের ফরম্যাট মেনুর যত ধরনের কমান্ড আছে প্রত্যেকটা কমান্ড আপনি ক্লিপ আর্ট এবং পিকচারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এরপর আসেন শেপ। এই শেপের ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারবেন, তবে সবকিছু না, বরং শেপের ক্ষেত্রে আপনি আরেকটা মেনু পাবেন। আমি এগুলোকে কেটে দিলাম যেহেতু আমার ফটো এডিটিং সংক্রান্ত কাজ শেষ। এবার আমি যাচ্ছি অ্যাডোবি ইলিস্ট্রেটরে। কোথায়? অ্যাডোবি ক্লিক। মানে হলো আপনি যে কোর্সটি ভর্তি হয়েছেন সেই কোর্সটি হলো অফিস ম্যানেজমেন্ট কোর্স। অফিস ম্যানেজমেন্ট কোর্স। ম্যানেজমেন্ট। অফিস ম্যানেজমেন্টের মধ্যে কম্পিউটার অফিস ম্যানেজমেন্ট যেটাকে বলে, বা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বলা হয় এটাকে আবার। তো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বা ম্যানেজমেন্ট যে কোর্সটি আছে সেটার মধ্যে আপনি কিভাবে রেজাল্ট শিট তৈরি করবেন, স্যালারি শিট তৈরি করবেন, এটা করবেন সেটা করবেন, হিসাব নিকাশ করবেন, ফাইলপত্রগুলো তৈরি করবেন, আপনার কোন ক্লায়েন্টের কাছে কিভাবে আপনার এই ইয়া পাঠাবেন, দরখাস্ত পাঠাবেন অথবা নোটিশ পাঠাবেন, সবকিছু এই প্রোগ্রামগুলোর মাধ্যমে করতে হয়। সেই প্রোগ্রামগুলো করতে গিয়ে কিছু ডিজাইনের দরকার হয়। তার ডিজাইনের সংক্ষিপ্ত বা ছোট আকারের ডিজাইনগুলো আপনি এখানে দেখেন। তার মধ্যে থেকে আমরা আলোচনা করেছিলাম এই যে পিকচার এবং ক্লিপ আর্ট, এই দুইটা ছিল আমাদের মূলত ফটো নিয়ে। কি নিয়ে? ফটো নিয়ে। ফটো নিয়ে। ফটো এবার নিয়ে। আমরা চলে যাব হলো শেপ নিয়ে। আপনি যখন শেপে ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে এখানে নানান ধরনের শেপ আছে। আচ্ছা বলেন দেখি লিপস্টিকের কি কাজ? বলেন। সৌন্দর্য বাড়ানো। লিপস্টিকের সৌন্দর্য কালার করা। নাকি ঠোঁট কালার করা? আপনি যে হচ্ছে সৌন্দর্য বাড়ানো বলছেন তার মানে আপনি ঠিক আছেন, আপনি একদম পারফেক্ট একজন পুরুষ। প্রকৃত পুরুষ ভুলে আপনার যে মহিলাদের কোন জিনিসের কি নাম সেটা জানেন। যদি আবার সবকিছু না জানেন তখন আবারও সমস্যা আছে, এটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, ওই এরা 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 হলো ভিন জাতি, ভিন গ্রহের জন্তু বলা যায়। ভিন গ্রহের জন্তু আল্লাহ পাক পুরুষদের উপর চাপাই দিচ্ছে। মানে দাঁড়াইলেও দোষ, বসলেও দোষ, তাকাইলেও দোষ। এটা হলো বিশেষ একটা গুণ তাদের। জি বলার স্যার, উদ্দেশ্য ঠিক হলো বলেছেন। এখানে যে আকৃতিগুলো আপনি দেখতে পাচ্ছেন এই আকৃতিটাই হলো আপনার শেপের আকৃতি। কিসের আকৃতি? শেপের আকৃতি। যেমন আপনি ছোট্ট একটা কার্টুন তৈরি করলেন। কি তৈরি করলেন? কার্টুন। আপনি কার্টুন। একটা সময় দেখেছেন, এখন হয়তো কম দেখা যায়। কার্টুনের মধ্যে আমরা দেখতাম ছোটবেলা যখন আমরা প্রত্যেকে পড়তাম বাসাতে, তখন প্রত্যেকটা এভরিডে একটা করে কার্টুন থাকতো। প্রতিদিন এই ইয়ের মধ্যে কি থাকতো? কার্টুন থাকতো। মানে কার্টুন। এটা ওইটা একটা টম এন্ড জেরির মতো। প্রতিদিন একটা মানে পার্ট ছিল। এই দুটা সারসংক্ষেপ ভাবে ছোট্ট একটা ইয়ে দেওয়া হতো। এই জায়গার মধ্যে এইভাবে আমাদের ড্রয়িং করে মার্ক করে দেওয়া হতো। সে কি বলেছে, এখানে একটা কার্টুন বিড়াল দাঁড়ানো আছে আর এখানে একটা কুকুর দাঁড়ানো আছে, দুইজন কথা বলতেছে, সেই কথাটা এখানে লিখে দেওয়া হতো। এখানে কি জি করা স্যার, হতো? লিখে দেওয়া হতো। লিখে দেওয়া যাবে। এই যে এই ক্যাটাগরি কাজগুলো মূলত শেপ দিয়ে করা হয়। যে শেপ গুলো তৈরি করা আছে, যে শেপ গুলো কি করা আছে, তৈরি তৈরি করা করা আছে। আছে, ওই ধরনের শেপ গুলোর কাজ যদি আপনার কাছে আসে, যেমন আমি এটা দেখাই আপনাকে, যে বলতেছে টম বলতেছে এটা, বলতেছে এই 440 লাইনে ফোন দাও, আর সেও বলতেছে আকাশ, সে বলতেছে যে না 245 ফোন দাও। উদাহরণস্বরূপ আর কি। এখানে কিছু শেপ আছে, এই শেপ গুলো আমরা ইনসার্ট থেকে শেপ পাবো। এখানে গিয়ে আমরা এখান থেকে যেটা যেটা ভালো লাগে সেই শেপ গুলো আমরা এখান থেকে মার্ক করতে পারবো, তৈরি করতে পারবো। মার্ক করতে পারবো, তৈরি করতে পারবো। এখানে তৈরি করতে পারবো। অনেক শেপ আছে। এক নাম্বার হলো অনেকগুলো শেপ আছে। দ্বিতীয় নাম্বার হলো যদি শেপ এগুলো পছন্দ না হয়, মন মতে যদি তৈরি করা দরকার হয়, সেটাও আপনি করতে পারবেন। সেটা আপনি কি করতে পারবেন? তৈরি করতে তৈরি করা যাবে। পারবেন। কিভাবে? এই যে স্ক্রাবল আছে, তারপর আছে আপনার
ফ্রি ফর্ম আছে, তারপর আছে আপনার কার্ভস আছে। এগুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। এই যে এখানে আছে স্ক্রাবল আছে, তারপর এখানে আছে ফ্রি ফর্ম। যেমন আপনি এখানে একটা এইভাবে যেইভাবে দরকার আপনি তৈরি করতে পারবেন, যেইভাবে দরকার আপনি এইভাবে তৈরি কি করা যায়। করতে পারবেন, আর তৈরি তৈরি করতে পারবেন। এখন যদি আপনি যে বলেন যে আমি ছোটবেলা থেকে আর কাঠ পেন্সিলের কাজ করতে পারি, মানে আর্টিস্টের কিছু কি প্রতিচ্ছবি তৈরি করতে পারে অনেকে আছে। আমরা যখন মুক্ত পড়তাম তখন আমাদের দেখতাম যে আমাদের সাথীদের মধ্যে থেকে এক দুজন আছে খুব সুন্দরভাবে মক্তবের ছেলে, কিন্তু এত সুন্দরভাবে চিত্র আঁকতো, আমরা মানে চেয়ে থাকতাম তার দিকে যে এটা কিভাবে সম্ভব। মক্তবের ছেলে, কিন্তু দেখা গেছে কত সুন্দরভাবে সে কলম দিয়ে দিয়ে অনেক সুন্দর সুন্দর ড্রয়িং গুলো করতো। ওই ধরনের লোক যদি আপনি হয়ে থাকেন, তাহলে তো ধরেন এটা আপনার জন্য একটা বিশাল জগৎ। আপনি এখানে কিছু পাচ্ছেন, এটাকে মন মতো কালার দিতে পারছেন, চতুর্পাশে বর্ডার কালার করতে পারছেন, গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারছেন, অনেক অনেক কিছু করতে পারছেন, মানে যেটা শেষ নাই। আপনি এখানে সারসংক্ষেপ দেখতে পাচ্ছেন ঠিকই, কিন্তু এটা জগৎ যে কত বড় সেটা আপনি কল্পনা করতে পারবেন। বুঝতে পেরেছেন? এই যেগুলো জি আপনার স্যার। করবে, যেমন আমি যেখানে একটা খেয়াল করেন, আমি এখানে একটা শেপ তৈরি করবো। এই শেপটা কিন্তু আমার এখানে নেই। দেখেন, এই শেপটা কি আমার এখানে আছে? কোথাও খুঁজে পাবেন আমার এখানে? বলেন। জি না। পাবেন। আবার এই শেপটা আপনি পাবেন। কিন্তু দেখেন, এই শেপের মধ্যে আমি তৈরি করেছি, কিন্তু এটার মধ্যে আমি এডিট করব। কি করব? এডিট। এডিট করবো। এডিট করব। যে এডিট করতে গিয়ে আমাকে ফরম্যাট মেনুতে যেতে হবে। ফরম্যাট মেনুর ইনসার্ট শেপ, এখান থেকে যদি আমার শেপটাকে পরিবর্তন করতে চাই, আমি এখান থেকে পরিবর্তন করতে পারবো। মানে হলো, আমি এখান থেকে একটা শেপটা তৈরি করেছি, কিন্তু আমি বললাম যে না, এমন না, অন্যরকম। কিন্তু আমি এখানে লেখাটাকে সবকিছু লিখে ফেলেছি। তাহলে আমি নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে দেখবো যে আমি কোন যে শেপটা আমার দরকার হবে আমি সেটাতে ক্লিক। যেমন আমি এটা বলেছি, এটা না বরং এটা হবে, আমি এটাতে ক্লিক করলাম, তখন আমার এটা কনভার্ট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? অথবা আমি এটাকে ধরে আমি এখান থেকে আবার ড্রয়িং, যদি চেঞ্জ করতে হয় তো এডিট শেপে যাব, সেখানে গিয়ে চেঞ্জ শেপ, সেম ওই ফন্ট যেটা আমাদের দরকার ছিল আমরা সেটাতে ক্লিক করলাম, তখন দেখবেন যেটা হয়ে যাবে শেপ। যদি আরেকটা দরকার হয় এখান থেকে নেবেন। আরেকটা বিষয় হলো, যেমন আমার এটার মধ্যে আমি একটু এডিট করতে চাই। কি করতে চাই? এডিট এডিট করতে করতে চাই। চাই। তাহলে আমাকে এডিট শেপে যেতে হবে, দেন ক্লিক করতে হবে এডিট পয়েন্ট। এডিট পয়েন্ট। পয়েন্ট। আমার কতগুলো পয়েন্ট হয়েছে, এইবার আমি পয়েন্ট গুলোকে ধরে ধরে এভাবে কি করতে পারবো, সরাইতে পারবো। যেমন আমি এই সাইড থেকে ভিতরে ঢুকাতে চাই, এই সাইড থেকে বার করতে চাই। খেয়াল করো, তাহলে আমি এই সেক্টরটা কি করলাম, তৈরি করলাম। দেন আমি এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটাকে ধরে এখানে ছেড়ে দিলাম। এটাকে আমি ভিন্ন কালার করতে চাই, ফরম্যাটে যাব। দেখেন এখান থেকে কিছু শেপ কালার আছে, চাইলে এখানে চেঞ্জ করতে পারবো, চাইলে আবার শেপ ভিতর থেকে কালার চেঞ্জ করতে হবে। এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। কখন আলোচনা করেছি বলেন দেখি? আমরা যখন ইনসার্টে আলোচনা করেছিলাম টেবিলে, সেক্ষেত্রে কি আমরা এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, যে কালার গুলো ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে এখান থেকে আমাদের আউটলাইন দরকার হলে আউটলাইন দিতে পারবো, গ্রেডিয়েন্ট দরকার হলে গ্রেডিয়েন্ট দিতে পারবো, ড্যাশ ড্যাশ দরকার হলে ড্যাশ ড্যাশ দিতে পারবো। আবার যদি শেপ ইফেক্ট ব্যবহার করতে চাই সেটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। যদি লেখার কালারটাকে স্টাইল চেঞ্জ করতে চাই সেই স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারবো। আবার লেখাটা যদি ভিতর থেকে কালার চেঞ্জ করতে সেটা করতে পারবো। লেখার আউটলাইন কালার যদি চেঞ্জ করতে চাই সেটাও আমরা এখান থেকে করতে পারবো। লেখার একটা ইফেক্ট ব্যবহার করতে চাইলে সেটাও আমরা এখান থেকে। অর্থাৎ একটা শেপের ভিতরে লেখা, একটা শেপের ডিজাইন, উভয় জায়গার মধ্যে আমরা তিনটা ইফেক্ট ব্যবহার করতে, দুটা সাইডে আছে, একটা হলো ওয়ার্ড আর্ট স্টাইল, আর একটা হলো শেপ স্টাইল, একটা হলো লেখা স্টাইল, আর একটা হলো বক্স স্টাইল। এগুলো আমরা এক্ষেত্রে পরিবর্তন করতে পারবো। টেক্সট ডিরেকশনের মাধ্যমে লেখাটাকে রোটেট করতে পারবো, ঘুরাইতে পারবো।
এবং ওই লেখাটাকে আমরা অ্যালাইন করতে পারবো, ডানে বামে বামে তৈরি করতে পারবো। শেপটাকে পজিশন অনুযায়ী পেজের ডানে বামে ব্যবহার করতে পারবো। গ্রাফ টেক্সট এর মাধ্যমে পেজের আমরা স্কোয়ার অথবা ট্রিট অথবা থ্রু, এগুলোতে আমরা শেপের মুড এটাকে বলে, এই কাজটা আমরা করতে পারবো। ব্রেন টু ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেকশন, অ্যালাইন, গ্রুপ, রোটেট, সাইড। কিছুক্ষণ আগেই আপনাদেরকে এতটুকু পরিমাণ বিস্তারিত বলেছিলাম। অ্যারেঞ্জ, সাইড, এগুলো আমাদের পূর্বের ধারণা আছে। টেক্সট ডিরেকশন, সেটাও আমরা আলোচনা করেছি। টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, টেক্সট ইফেক্ট, পূর্বের ক্লাসগুলোতে এগুলো আলোচনা করেছি। শেপ স্টাইল সম্পর্কে আমরা আলোচনা করেছি। সো এইখানে যা আছে কোনো কিছু আসলে নতুন নয়, বরং গ্রুপ ভিত্তিক হওয়ার কারণে আপনাকে আলাদাভাবে কাজটা করার জন্য সহযোগিতা করেছে। স্যার ইনসার্টের আমার তো যে অংশটি আছে সেটা হলো স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের মূলত স্যার কাজ হলো ডায়াগ্রাম। স্যার ক্লাস যে শেষ করি ভাই, ক্লাস শেষ করে প্রশ্ন করার পরে। স্মার্ট আর্টের মূলত কাজ হলো ডায়াগ্রাম তৈরি করা, বংশ পরিক্রমা, যে অমুকের থেকে অমুক বের হয়েছে, অমুকের থেকে অমুক বের হয়েছে, অমুকের থেকে অমুক বের হয়েছে, যে ডায়াগ্রাম গুলো আছে ওই ধরনের ডায়াগ্রাম গুলো তৈরি করা হলো আমার স্মার্ট আর্টের কাজ। এখানে অল, লিস্ট, প্রসেস, এরকম অনেকগুলো শিরোনাম আছে, শিরোনাম ভিত্তিক ভাগ ভাগ করা আছে। আপনি যদি অল ক্লিক করেন তাহলে সবগুলো একসাথে পাবেন, কোনটা কোনটা দরকার, কোন স্টাইলটা দরকার, কোন ফরম্যাটটা দরকার, যে ফরম্যাটটা যে স্টাইলটা আপনার দরকার হবে সেটা আপনি এখান থেকে নিতে পারেন। যেমন আমি এখান থেকে কোন একটা দিলাম, দেন ওকে বাটন প্রেস করলাম। ওকে বাটন প্রেস করার পরে আমি এখানে লিখে দিলাম কোন একটা জিনিস, এখানে লিখলাম আকরাম, অথবা আমি এখানে লিখলাম এগুলোকে আমি কেটে দিলাম, ডিলেট, বক্সের মধ্যে ক্লিক করার পর ডিলেট। এখন যদি আমি এটা থেকে একটা শেপ বাড়াতে চাই নিচের দিকে, তাহলে আমি সেটা বানাতে পারবো, অ্যাড শেপ, বাড়লো। যদি আমি এটাকে ডিলিট করে বলে না এটা উপরের দিকে না নিচের দিকে, তাহলে আমি সেখান থেকে অ্যাড শেপ বিফোর ক্লিক করতে পারবো বা আফটার ক্লিক করতে পারবো, উপর নিচে ক্লিক করতে পারবো। যে বলে দেন আমার এই ফরম্যাটটা পছন্দ হয়নি, তো ফরম্যাট চেঞ্জ করতে পারেন। অনেকগুলো ফরম্যাট এখানে আছে, নিচের দিকে যান, ফরম্যাট চেঞ্জ করতে পারবো, যখনই মন চায় তখন আপনি ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, যেভাবে মন চায়। যেমন আমি এটা থেকে আমি মূলত এখানে লিখবো সফিউল্লাহ, এখানে আমি লিখলাম হলো আশরাফুল। আবার আমি এখান থেকে বের করতে চাই, চারটা পয়েন্ট বের করতে চাই, দেন আমি ক্লিক করলাম এখানে নিচের দিকে, মুভ ডাউন, শেপ বিফোর, নিচের দিকে। স্যার কোনো আওয়াজ আসে না। আচ্ছা, এখানে দেখেন আমি যে শেপ গুলো তৈরি করছি, একটা থেকে আরেকটা বের হচ্ছে, একটা থেকে আরেকটা বের হচ্ছে, এভাবে। আমরা এখান থেকে আরো স্টাইল যদি চেঞ্জ করতে হয় সেটা আমরা কিন্তু করতে পারবো। এটা থেকে এটা বের হলো, এটা থেকে এটা বের হলো। আমরা যদি এখানে আরো কয়েকটা বাড়াতে চাই, অ্যাড শেপ, দেখেন এটা থেকে এটা বের হয়েছে, এটা থেকে এটা, এটা থেকে এটা, এভাবে একটা সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছে। এটা একটা ডায়াগ্রাম। আবার কতটি আছে, একটার মধ্যে থেকে সবকিছুকে বের করে। ইনসার্ট, শেপ, স্মার্ট আর্ট, এখান থেকে দেখেন এখান থেকে অনেক অনেক ইয়ে আছে, দেখেন একটা একটা করে কোনটা নিবেন। আমি যেটা চাচ্ছি
এটা হলো স্মার্ট গ্যালারি। আমি এখানে একটা নাম দিয়ে দিলাম। তারপরে এখান থেকে বের হয়েছে 4 জন। আবার এটার থেকে বের করতে চাচ্ছি আমরা হার্ড শেপ এবং এভাবে লিখবেন। আমি জাস্ট ডায়াগ্রামটা আপনাদেরকে দেখাচ্ছি মূলত। আবার এটার থেকে যদি আমরা আরেকটা বের করতে চাই, যেমন এখান থেকে আরেকটা বের করলাম, ট্যাবলু। ট্যাবলু। খেয়াল করেন, একটা ডায়াগ্রাম তৈরি করুন। এখন যদি আপনি ডায়াগ্রামটাকে যদি বের করতে চান, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে এখানের বংশের একটা পরিক্রমা দেখা যাচ্ছে, যেমন সফিউল্লাহ থেকে কয়জন বের হয়েছে, সফিউল্লাহ থেকে কয়টা ঘর বের হয়েছে বলেন, কথা বলেন। সফিউল্লাহ থেকে কয়টা ঘর বের হয়েছে বলেন। সফিউল্লাহ থেকে প্রথমে বেরিয়েছে আপনার একটা। 4টা। একটা বাম দিকে চলে গেছে আর সোজা 3টা নিচের দিকে, ওকে। জি। আচ্ছা, এরপর আসেন, সেই ঘর থেকে আবার কয়টা বের হয়েছে ঘর? ওখান থেকে বেরিয়েছে আবার চারটে। একটা। 4টা। ওই 4টা থেকে আবার আকরাম থেকে আবার একটা, তাই না? একটা, জি। এই জি। যে একটা বংশের একটা জায়গা আপনি আপনার সন্তানদেরকে উপহার দিতে চান, মানে আপনি তো আপনার দাদার পরদাদার পর্যন্ত এগোতো, কিন্তু আপনার ছেলে মেয়েদের তো বলতে পারবে না, পারবে? আপনি যদি জি না। এরকম একটা ডায়াগ্রাম তৈরি করেন, আপনার জন্য সহজ কিনা? অমুকের থেকে অমুকে জি। বের হয়েছে, অমুকের থেকে অমুক বের হয়েছে, অমুকের থেকে অমুক বের হয়েছে, এবং তারা তখন তারা গিয়ে খুঁজে পাবে, দেখবেন যে বিশাল একটা মানে জনগোষ্ঠী বা একটা বলা যায় যে একটা পাড়া, গ্রুপ। তাই না? বংশ সিলসিলা, জি। এইটা হলো ডায়াগ্রাম। এটা মূলত কি? ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা কোথায় পাবেন? ইনসার্ট থেকে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের মধ্যে অনেক অনেক ফরম্যাট পাবেন, এক এক ধরনের এক এক ফরম্যাট গুলোকে ব্যবহার করে এই ডায়াগ্রামের অনেক অনেক ক্ষেত্রে, অনেক বিজনেসের ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, অফিসের ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, ফ্যামিলি ক্ষেত্রে, অনেক অনেক কাজে এই ডায়াগ্রাম গুলো তৈরি করা হয়। মানে একটা সামারি তৈরি করা হয় যাতে মানুষ সহজে বুঝতে পারে এই চিত্রটা এইভাবে তৈরি করা হয়। স্মার্ট আর্টের পরে আছে আমাদের চার্ট। এই চার্টের মূলত কাজ হলো আপনার কোনো একটা জিনিসের কে কত পার্সেন্ট পাবে, কোনো একটা সম্পদের কে কত পার্সেন্ট পাবে, কোনো একটা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের বাৎসরিক একটা ডায়াগ্রামের মাধ্যমে এটাকে করা, প্রেজেন্টেশন করা, অর্থাৎ চার্ট আকারে। যেমন আমরা স্টক এক্সচেঞ্জের কথা বলি, স্টক এক্সচেঞ্জের একটা লেভেল দেখা হয় যে অমুক সময়ের মধ্যে রেটটা বেড়ে গেছিল,
অমুক সময়ের মধ্যে রেটটা কমে গেছে, অমুক দিন রেটটা বেড়ে গিয়েছিল, অমুক দিন রেটটা কমে গেছে, অমুক মাসে রেটটা বেড়ে গিয়েছিল, অমুক বছরে রেটটা বেড়ে গিয়েছিল, অমুক মাসে বা বছরে রেটটা কমে গেছে। এই যে চিত্রের মাধ্যমে মানুষটা আসলে পয়রা যে করতে পারবে না, পারবে? চিত্রের মাধ্যমে মানুষ কি করে এটাকে তুলে ধরে। সেই তুলে ধরাটাই হলো আমার ইনসার্টের কাজ। উদাহরণস্বরূপ আপনি আমি একটা কেকের বুদ্ধি নিয়ে চলি। কিসের বুদ্ধি নিয়ে? কেক। মানে আপনারা বন্ধু বান্ধব সবাই মিলে চিন্তা করলেন যে আজকে হলিডে, চলো আমরা একটা কেক নিয়ে আসি। এখন কেকের কিভাবে হবে এটা? ঠিক আছে, কেক আনা যাবে, বাকি যে যত টাকা দিবে তার পার্সেন্টেজ ততটুকুই হবে। আমার কথা বুঝতে পেরেছেন কিনা? অথবা একটা জি কাঁঠাল কথা বলেছেন, অথবা কি একটা কাঁঠালের কথা বলেছেন, যেটা চলো আজকে বৃষ্টি পড়েছে একটা কাঁঠাল নিই। তাহলে কাঁঠালটা কিভাবে ভাগ হবে? যে যত টাকা দিবে তত পার্সেন্ট তার ভাগ। তো কাঁঠাল বা কেকের মাধ্যমে আপনাকে বুঝাই, আপনি যখন এই চার্টের কাজ করবেন, এই চার্টের সাথে মূলত সম্পর্ক হলো এক্সেল প্রোগ্রামের। কিসের? এক্সেল প্রোগ্রাম। এক্সেল প্রোগ্রামের। আপনি এক্সেল প্রোগ্রামে আপনি যখন কোনো কিছুকে ক্লিক করবেন, তখন এক্সেল প্রোগ্রামটা ওপেন হবে। কি ওপেন হবে? এক্সেল প্রোগ্রামটা ওখানে হবে। যেমন আমি কে পাইতে ক্লিক করলাম, দেন ওকে বাটন প্রেস করলাম, এখন দেখেন মাইক্রোসফট এক্সেল ফাইলটা ওপেন হয়েছে। ওপেন হয়েছে না? আমি এখানে একটা নাম দিলাম কে। এমন এখানের মধ্যে কেকের ক্ষেত্রে কে কে টাকা দিয়েছে তাদের নামটা লিখি। আকরাম দিয়েছে 55 টাকা, মোহাম্মদ দিয়েছে 105 টাকা, মুসা দিয়েছে 88 টাকা, খালেদ দিয়েছে 95 টাকা। তাহলে এক একজন এক এক ধরনের অঙ্কের টাকা দিয়েছে কিনা? জি জি। এখন আমার বিষয় হলো আমি তাদের নামগুলো লিখলাম, প্লাস কে কত টাকা দিল সেটাও লিখলাম। এবার আমি মাইক্রোসফট এক্সেল ফাইলটাকে ক্লোজ করে দেব। কি করে দেবো? মাইক্রোসফট এক্সেল ফাইলকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে আমার এখানে দেখেন তিনটা মেনু আসছে, ডিজাইন, লেআউট, ফরম্যাট। এই ফরম্যাটের এ টু জেড সব কাজ আমরা জানি, জানি কিনা? জি। এবার আসেন লেআউট। লেআউটের ক্ষেত্রে আমি যদি আমার এটার মধ্যে পিকচার অ্যাড করতে চাই, শেপ অ্যাড করতে চাই, সেটা আমি করতে পারবো। চার্টার আর কিছু এক্সট্রা লেভেল আছে, এগুলো আমাদের দরকার হবে। আসেন ডিজাইন। সে ডিজাইন মানে হলো আমি এই শেপটাকে আরো আধুনিক ডিজাইনে দেখাইতে পারি। এই ডিজাইন গুলো এখানে আছে, দেখেন। আধুনিক কোন ডিজাইনটা? নিচের দিকে যান, যত নিচের দিকে যাবেন তত সুন্দর সুন্দর ডিজাইন পাবেন, তাই না? সুন্দর সুন্দর ডিজাইন আছে কিনা? জি জি। আছে। আবার দেখেন এইটা লেখা আছে কে, আকরাম এতটুকু অংশ পাবে, মোহাম্মদ এই কালার অংশটা পাবে। এখন আমি চাচ্ছি পার্সেন্টেজ উল্লেখ থাকুক, তাহলে আমাকে চার্ট লেআউট থেকে সেটা করতে হবে। এখানে আছে অপশন যেটা নামের সাথে পার্সেন্টেজ উল্লেখ, আরেকটা অপশন আছে যেটা পার্সেন্টেজ উল্লেখ থাকবে, নাম থাকবে আলাদা, আরেকটা অপশন আছে নাম থাকবে আলাদা, কোনো পার্সেন্টেজ নেই, শুধু কালার ডিভাইডেড দিয়ে বোঝানো হবে। এইভাবে দেখেন আরো কিছু অপশন আছে, এক একটা এক এক ধরনের। এটা আপনাকে কি করতে হবে? দেখে দেখে কাজ করতে হবে। কোনো কিছু এডিট দরকার হলে ডাবল ক্লিক করবেন, অথবা এডিট ডাটাতে ক্লিক করলে আবার এক্সেল ফাইলটা ওপেন হবে। যেখানে গিয়ে ধরলেন যে না, মূলত আকরাম 55 টাকা দেয় না, আকরাম দিয়েছে 155 টাকা, দেন ক্লোজ করেন। এবার দেখেন আকরাম অংশটা কিন্তু কি হয়েছে, মোহাম্মদের 105 টাকা এডিট হয় নাই। 105 টাকা, 155 টাকা, ওকে, দেন ক্লোজ করেন। এবার দেখেন আকরামে 155 টাকা হয়ে গেছে, ফলে তার অংশটা বেড়ে গেছে। পার্সেন্টেজ উল্লেখ করে দিতে চাই, পার্সেন্টেজ উল্লেখ, ফলে দেখেন 35% আকরাম পাবে, খালেদ 21%, মুসা 20% এবং 24% পাবে কে? মোহাম্মদ। ক্লিয়ার? এটাকে বলা হয় জি। চার্ট। এটা কি জি। বলা হয়? চার্ট। ছাট।
সবশেষে আছেন স্ক্রিনশট। এই স্ক্রিনশটটা মূলত আমার লাগবে না। কেন? স্ক্রিনশটটা হলো আমার এই কমান্ডের মধ্যে থেকে কোন একটা কমান্ডের স্ক্রিনশট আমি নিতে চাই, মানে আমার এই ওয়ার্ড ফাইলের মধ্যে ওপেন করে নিয়ে আসতে চাই। আমি যখন স্ক্রিনশটে ক্লিক করব, তখন আমার স্ক্রিনশটে ক্লিক করলাম, দেন স্ক্রিন ক্লিপিং, তখন আমার ফাইলটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। মানে বন্ধ হয়ে যাবে, হাইড এখানে চলে আসবে। এবার আমাকে বলবে যে কোন অংশটাকে নিয়ে আসতে চাই। আমি যেমন এইটুকু অংশটাকে নিয়ে যেতে চাই, এইটুকু অংশটাকে মার্ক করলাম, দেন সাথে সাথে কপি হয়ে এটা চলে আসবে। আমি এখানে একটা ফাইল ওপেন রাখলাম, ওকে। আরেকটা ফাইলে গিয়ে আমি ইনসার্টে গিয়ে স্ক্রিনশটে ক্লিক করলাম, এখন স্ক্রিন ক্লিপিং ক্লিক করলাম, ফলে ওই ফাইলটা মিনিমাইজ হয়ে গেছে আর এই ফাইলটা এখানে চলে আসছে। আমি এখানে কি করতে চাই? আমি এই অংশটাকে মার্ক, ফলে দেখেন আমার এই অংশটা আমার এখানে চলে আসছে। আসছে? জি এটাকে আসছে। আমি, এটা কিন্তু পিকচার হিসেবে আসছে। কি হিসেবে আসছে? পিকচার হিসেবে। পিকচার হিসাবে এসেছে। এখন আপনি কি করতে চান? এটাতে পিকচারের মতো সব কিছু আপনি করতে পারবেন, কাটতে পারবেন, ফ্রেম দিতে পারবেন, যা কিছু করার মতো মন যা চাই সবকিছু। এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়। অনেক অনেক বিষয় আলোচনা হয়েছে। প্র্যাকটিস না করলে যেখানে থাকবে না, কমপক্ষে আপনাকে নোট ডাউন করতে হবে, তাহলে হয়তো আপনি কম্পিউটারটা একটু ঘাটাঘাটি করলে তখন আবার যেখানে নিয়ে আসতে পারবেন। কিন্তু প্র্যাকটিস করেন নাই, নোট ডাউন করেন নাই, এরপরও যদি মনে করেন যে আপনার যেখানে থাকবে, তাহলে ভুল। এটা হয়তো 2-4-5 দিন বা 2-4-5 মাস, এরপর থেকে কিন্তু এটা ব্রেন থেকে চলে যাবে। আজকের ক্লাসে এ পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।